আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। এখানে পার্ট 1-এর কয়েকটি দুটো চিত্র দেওয়া আছে, আমরা সেই দুটো চিত্রের উপরে নিয়ে আলোচনা করব। তো এখানে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি নিয়ে প্রথমে আলোচনা করতে গেলে সংক্ষেপে আমরা আলোচনা করে নেব, পরে আমরা এই সব নিয়ে আলোচনা করব। তো আমরা সবাই জানি যে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভিতরে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এখানে বর্তমানে জনসংখ্যা রয়েছে প্রায় 17 কোটির কাছাকাছি। 2011 সালে যে সর্বশেষ আদমশুমারি হয়েছে, সেই আদমশুমারি অনুযায়ী আমাদের জনসংখ্যা 14,97,72,364। 14,97,72,364 জন। এটা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী। সালের আদমশুমারি অনুযায়ী 14,97,72,364 জন জনসংখ্যা। তবে এখন 2020 সাল, আগামী বছর 21 সালে আবার আদমশুমারি হবে, তখন আমরা বর্তমান চিত্রটা জানতে পারবো। তবে এখানে আমাদের আয়তন হচ্ছে 1,37,570 বর্গ কিলোমিটার। আর এই আয়তনে আমাদের জনসংখ্যা হচ্ছে 14,97,72,364 জন, সেটা 2011 সালে। আর এখন 20 সালে এসে সেটা প্রায় 17 কোটির কাছাকাছি। এক্সাক্ট জনসংখ্যা আমরা 2021 সালে আদমশুমারির মাধ্যমে জানতে পারবো। আদমশুমারি কি? জনসংখ্যা গণনা করা। প্রতি 10 বছর অন্তর অন্তর বাংলাদেশের জনসংখ্যা গণনা করা হয়। 2011 সালে সর্বশেষ গণনা হয়েছে। এরপরে আমাদের 2011 সাল থেকে 10 বছর পরে 2021 সালে গণনা হবে। সর্বপ্রথম আমাদের জনসংখ্যা গণনা করা হয়েছে 1974 সালে। স্বাধীন বাংলাদেশে 1974 সালে প্রথম জনসংখ্যা গণনা করা হয়েছে। সেই হিসাবে 10 বছর অন্তর অন্তর করলে 1984 সালে হওয়ার কথা, কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধকে ভিত্তি ধরে 1971 থেকে 1981 10 বছর ধরা হয়েছে। এই জন্য 74 সালের পরে গিয়ে 81 সালে করা হয়েছে। অর্থাৎ এভাবে জনসংখ্যা প্রতি 10 বছর গণনা করা হচ্ছে। এখন 2011 সালে আদমশুমারি অনুযায়ী আমাদের জনসংখ্যা ঘনত্ব 1015 জন। প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন। প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন জনসংখ্যা আমাদের বাস করে প্রতি বর্গ কিলোমিটারে। এটা হচ্ছে 2011 সালের অনুযায়ী। তো এভাবে আমাদের জনসংখ্যা এর আগের পরবর্তীতে অবশ্য 2015 সালে একটা প্রাক্তলীন জনসংখ্যা গণনা করেছে, সেখানে 15,99 লক্ষ, অর্থাৎ প্রায় 16 কোটি জনসংখ্যা দেখানো হয়েছে। তো আমাদের এই জনসংখ্যা বৃদ্ধির হারটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে এখানে 14,97,72,364, 2015-16 সালে সেটা 15,99 লক্ষ হয়েছে। তো জনসংখ্যা একটু বেড়েছে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু আমাদের দেশে কমতে শুরু করেছে 1991 সালের পর থেকে। কত সালের পর থেকে? 1991 সালের পর থেকে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারটা আস্তে আস্তে কমতেছে। কারণ ওই সময় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল প্রায় 2.48। 2001 সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল প্রায় 2.48, এবং এখন সেটা চলে এসেছে 1.37। অর্থাৎ বৃদ্ধির হারটা কমছে। এটা আমরা স্বাভাবিকভাবেই আমরা চিন্তা করে বুঝতে পারি। আমাদের যারা বাবা চাচা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাদের সন্তান সংখ্যা ছিল 7 জন, 8 জন, 9 জন, 10 জন ভাই বোন ছিল যারা বাবারা চাচারা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের সময়ে এসে, বা তোমরা যে ক্লাস 7-এ পড়ছো, তোমাদের ভাই বোনের সংখ্যা 2 জন, 3 জন, কারো কারো পরিবারে 1 জন। তো এই যে এখান থেকে আমরা বুঝতে পারছি তোমাদের বাবা চাচারা 4, 5, 6 ভাই বোন, 7 জন, 8 ভাই বোন, বা তাদের বাবারা দেখতে গেলে 7, 8 জন কম নয়, কিন্তু এখন তোমরা আছো 2 জন, 3 জন, 1 জন। এখান থেকে আমরা চিন্তা করলে বুঝতে পারছি প্রত্যেকটা পরিবারের জনসংখ্যা বৃদ্ধির হারটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তবে মোট জনসংখ্যাটা বাড়ছে, কারণ আমাদের মৃত্যু হারটা হ্রাস পাচ্ছে চিকিৎসা ব্যবস্থা উন্নতির কারণে। এখন মোট জনসংখ্যা হ্রাস পাচ্ছে। এই মোট জনসংখ্যাটাও কমবে, এটা 2050 সালের পরে গিয়ে। আমাদের বর্তমানে যে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, এতে 2050 সালের দিকে গেলে আমাদের জনবিজ্ঞানীদের একটা ধারণা যে 25 কোটি জনসংখ্যা যখন হবে 2050 সালের দিকে গেলে, তখন এই জনসংখ্যা বৃদ্ধির হারটা এরপর থেকে আস্তে আস্তে কমবে, মোট জনসংখ্যা কমবে। আর জনসংখ্যা বৃদ্ধির হার অলরেডি কমতে শুরু করেছে। এখন আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে যে বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যা বৃদ্ধির তুলনামূলক চিত্র। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 2000 সাল থেকে 2005 এই 5 বছরের মধ্যে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারটা ছিল 1.70%। 2005 থেকে 10 এই 5 বছরের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.18, এবং 2010-2015 এই 5 বছরের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.20। তাহলে এখানে বলতে হচ্ছে 2000
2005 এই 5 বছরে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.7 এবং সর্বশেষ আমাদের দাঁড়িয়েছে 1.2 এখান থেকে আমরা বুঝতে পারছি জনসংখ্যা বৃদ্ধির হারটা আমাদের হ্রাস পাচ্ছে। তো বর্তমানে সেটা অবশ্যই 1.3 রয়েছে। তো এরপরে আমাদের দেশে ভারতে 1.65 ছিল 2000 থেকে 2005, তারপরে সেটা একটু হ্রাস পেয়ে 1.46 হয়েছে এবং 2010-15-তে সেটা 1.26 হয়েছে, অর্থাৎ ভারতের জনসংখ্যা বৃদ্ধির হারটা হ্রাস পাচ্ছে। নেপালে রয়েছে 1.44 ছিল 2000 থেকে 2005-এ, 2005 থেকে 10-এ এটা 1.05, তার মানে এখানে আরো হ্রাস পেয়েছে এবং তারপরে একটু বৃদ্ধি পেয়ে 1.18 হয়েছে। তো এখানে পাকিস্তানের রয়েছে 2000 থেকে 2005 2.07, 2.07 এবং 2.11, তার মানে পাকিস্তানের জনসংখ্যা বৃদ্ধির হারটা বৃদ্ধি পেয়েছে, হ্রাস পায়নি। তো সবচেয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কম জনসংখ্যা বৃদ্ধির হার সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে জনসংখ্যা বৃদ্ধির হার 2005-এ ছিল 7.78, সেটা তারপরে হচ্ছে 0.6, তারপরে হচ্ছে 0.05, তার মানে এখানে যে গ্রাফটা আছে গ্রাফের ভিতরে সবচেয়ে কম জনসংখ্যা বৃদ্ধির হার রয়েছে শ্রীলঙ্কায়। আর এখানে আমরা যদি সবচেয়ে বেশি দেখি তাহলে এটা আফগানিস্তানের জনসংখ্যা বৃদ্ধির হারটা সবচেয়ে বেশি, যেখানে ছিল 2000 থেকে 2005-এ 4.28, তারপরে 2005 থেকে 10-এ 2.73, তারপরে 3.0। তো অর্থাৎ আফগানিস্তানের জনসংখ্যা বৃদ্ধির হারটা আমাদের দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম। তবে ভুটানেও কিছু জনসংখ্যা বৃদ্ধির হার 2.87, 2.02 এবং 1.47, ভুটানের কিছু জনসংখ্যা কমতে শুরু করেছে। বৃদ্ধির হার মালদ্বীপে সেটা আছে 1.68, 1.73 এবং 1.79। তো সেই হিসাবে দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ভিতরে সবচাইতে কম বৃদ্ধির হার হচ্ছে শ্রীলঙ্কাতে এবং সবচেয়ে বেশি হচ্ছে আফগানিস্তানে। সবচেয়ে বেশি আফগানিস্তানে এবং সবচেয়ে কম হচ্ছে শ্রীলঙ্কাতে। আমাদের বাংলাদেশে রয়েছে 1.02, যেটা শ্রীলঙ্কা থেকে বেশি, আফগানিস্তান থেকে কি কম। তাহলে এভাবে আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশের জনসংখ্যা বৃদ্ধির হারের চিত্র তুলনামূলক বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম। আর কাছে কয়েক বছরের গ্রাফটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো জনসংখ্যা বৃদ্ধির হারটা বাড়ছে না কমছে। তাহলে এখানে আমরা দেখছি 1.70, এখানে 1.18, এখানে 1.20, তার মানে এরপরে আমাদের জনসংখ্যা কিছুটা বেড়েছে। আর বর্তমানে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আদমশুমারি অনুযায়ী 1.37, যেটা এর আগে ছিল 1.34। এখানে আমাদের জনসংখ্যা সামান্য কিছু বেড়েছে, বাড়লেও আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারটা তুলনামূলকভাবে একটু কম রয়েছে। আর একটা বিষয় আমরা দেখবো এখানে যে আঞ্চলিক, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারটা পূর্বের তুলনায় কম, অর্থাৎ কমছে। তো এভাবে যদি কমতে থাকে তাহলে আগামী 50 সাল নাগাদ আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারটা আরও কমে যাবে এবং স্থির হয়ে শূন্যতে চলে আসলে তারপরে এটা মাইনাস হবে এবং আস্তে আস্তে জনসংখ্যা কমে যাবে। তাহলে সেটা কততে কমবে? জনবিজ্ঞানদের ধারণা যে 25 কোটি জনসংখ্যা যখন হবে এবং 2050 সাল নাগাদ তারপর থেকে জনসংখ্যা আমাদের আস্তে আস্তে কমে 25 থেকে 24, 23, 22 এভাবে আস্তে নিচের দিকে চলে যাবে। আমরা এখন দেখব আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার ঘনত্ব, প্রতি বর্গ মিটারে কতজন বাস করে। তো সেইখানে যদি আমরা দেখি তাহলে এখানে মালদ্বীপে রয়েছে 1000, প্রথমে যে দেশে রয়েছে মালদ্বীপ, সেই মালদ্বীপে রয়েছে 1426 জন প্রতি বর্গ মিটারে বাস করে। তারপর সিঙ্গাপুরে 8032 জন। তারপরে বাংলাদেশে রয়েছে 1252 জন, ভারতে 445, শ্রীলঙ্কাতে 338, জাপানে 348। তার মানে এর মধ্যে সবচাইতে কম হচ্ছে শ্রীলঙ্কাতে ঘনবসতি, সবচেয়ে কম ঘনবসতি শ্রীলঙ্কাতে, সবচেয়ে বেশি ঘনবসতি সিঙ্গাপুরে। সিঙ্গাপুর উন্নত রাষ্ট্র, তাদের দেশের আয়তন খুব ছোট, আমাদের নারায়ণগঞ্জ শহরের মধ্যেই একটা দেশ সিঙ্গাপুর। আমাদের নারায়ণগঞ্জ জেলা যেমন তার থেকেও ছোট সিঙ্গাপুর। তো তারা বন্দর প্রধান একটি রাষ্ট্র, তাদের দেশে ইন্ডাস্ট্রি রয়েছে প্রচুর পরিমাণে। তো এই কারণে তারা এই অল্প, এখানে জনসংখ্যার ঘনত্ব বেশি হলেও মোট জনসংখ্যা আমাদের তুলনায় অনেক 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 কম। তাদের জনসংখ্যা 1-2 লাখের ভিতরে সীমাবদ্ধ রয়েছে। তো সেখানে ওদের জনসংখ্যার আয়তন কম হওয়ার কারণে ঘনত্বটা বেশি, কিন্তু মোট জনসংখ্যা আমাদের তুলনায় অনেক কম, যার কারণে ওরা ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু আমাদের মতো রাষ্ট্রে যেখানে 17 কোটি মানুষ রয়েছে, সেই 17 কোটি মানুষকে আমাদের শিক্ষা দক্ষতা দিয়ে যদি আমরা করতে পারি, প্রশিক্ষিত করতে পারি, মেধাবী করে গড়ে তাদেরকে মানব সম্পদে রূপান্তর করতে, তাহলে আমরা এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারবো।
তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, তারা এই পার্ট 1 বাসায় ভালো করে অধ্যয়ন করবে এবং পার্ট 2টা বাসায় রিডিং করবে। পরের কাছে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বন্ধু